রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায় স্বীকারে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বসুন্ধরার নিকটবর্তী কনভেনশন হলে, কেবি কনভেনশন হলের যে গোপন ষড়যন্ত্র, গোপন প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি, তার স্ত্রী যিনি মূল কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন, তাকে 8 নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে। ওনারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন, মিটিং করেছিলেন 400-500 লোক নিয়ে, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছে। এদেশে বসবাস করে যারা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেওয়া উচিত। কারণ এই আওয়ামী লীগরা দীর্ঘ বছর ক্ষমতায় থেকে তারা এদেশের হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছেন। তারই ধারাবাহিকতায় এখনো কিছু আওয়ামী লীগের দোসররা তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছেন। দর্শক, ইতিমধ্যেই সেনাবাহিনীর প্রধান মেজর সাদিক তিনি এই আওয়ামী লীগের বড় বড় ক্যাডারদেরকে এবং নেতাদেরকে গোপনে গেরিলা প্রশিক্ষণ দিয়েই ইতিমধ্যেই ধরা পড়েছেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন, যেই তথ্যে আমরা জানতে পেরেছি যে এই প্রশিক্ষণে তার স্ত্রীও সরাসরি জড়িত ছিল। দর্শক, তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই সেনাবাহিনীর স্ত্রী রিমান্ডে কি ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য দিলেন, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই আমরা দেখে আসি যে এই আওয়ামী লীগের দোসররা তারা দেশের বিরুদ্ধে কি কি পরিকল্পনা, কি কি ষড়যন্ত্র করেছেন সেটা আমরা দেখব। সেটা দেখার পরেই আমরা পুরো বিষয়টি দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশাসনের থেকেও তিনি থেমে নেই, বরং সেখানে বসেই তার পরিকল্পনা আরো ভয়ঙ্কর, আরো সুপরিকল্পিত হয়ে উঠছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য নতুন এক পরিকল্পনায় মগ্ন ছিলেন। সেই পরিকল্পনার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সামরিক কর্মকর্তাকে। মার্চ থেকে জুলাই, মাত্র 5 মাস। এই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠে একাধিক গোয়েন্দা ট্রেনিং সেল। বিশেষ করে বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে 8 জুলাই একটি ভয়ঙ্কর প্রশিক্ষণ কর্মসূচি চলে। সেখানে 200 থেকে 250 জন নেতাকর্মী অংশ নেন। প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনে গুজব ছড়ানো, রাজনৈতিক অপপ্রচারের কৌশল, সশস্ত্র প্রতিরোধ গঠনের মৌলিক শিক্ষা, কোড নাম্বার ব্যবহার করে যোগাযোগ, সিগন্যাল অ্যাপে ওডিপি নামের গ্রুপ। এই গ্রুপে যোগ দেওয়া প্রতিটি সদস্য পেত একটি কোড নাম্বার। কারো নাম রাখা হতো না, পরিচয় চলত কোড দিয়ে। এই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছিল 2000-এর বেশি সদস্যের গোপন নেটওয়ার্ক। সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হাসান অনু, ইয়ামিন, মোহন এই নামগুলো আজ তদন্ত সংস্থার নজরে। এদের কারো বাসা উত্তরায়, কারো গ্রামের বাড়ি ময়মনসিংহে বা রাজশাহীতে। এদের মাধ্যমে সাদেক ও সুমাইয়া ছড়িয়ে দিচ্ছিলেন দীর্ঘমেয়াদী প্রতিরোধ পরিকল্পনা। তাদের ভাষায় 2 দলই থাকবে, আওয়ামী লীগ বা বিএনপি, কিন্তু আমাদের থাকতে হবে প্রস্তুত, নেত্রী ফেরার আগেই মাঠ গরম করতে হবে। এই কথাগুলোর নেপথ্যে ছিল এক ধরনের কুৎসিত রাজনৈতিক বিশ্বাস। ক্ষমতা হারালেও প্রস্তুতি চলবে, অস্ত্র, মানুষ, টাকা সব জোগাড় হবে। বাইরে থেকে দেখলে তারা সাধারণ ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী কিংবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক। কিন্তু এদের হাত ধরেই ঘটছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি, একটি বিকল্প রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি। শম্পা নামের নারী এবং সোহেল দুজনেই উত্তরার বাসিন্দা। একজনের স্বামী সরকারি কর্মকর্তা, অন্যজনের বাবা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। কিন্তু তারা মিলে কনভেনশন সেন্টার ভাড়া, লোক জোগাড়, সামগ্রী ব্যবস্থাপনা, প্রশিক্ষণ তদারকি সবকিছুর মূল দিক নির্দেশনায় ছিলেন। ডিবি সূত্র বলছে, কেবল কেবি কনভেনশন সেন্টারেই নয়, কাটাবন মোড়ে মসজিদের পাশে একটি রেস্টুরেন্টের 3য় তলায়, মিরপুর ডিওএসএস এলাকা 10 নম্বর রোডের বেসমেন্টে, পূর্বাচলের সিরশেল রিসোর্টে, উত্তরার প্রিয়াঙ্কা সোসাইটিতে মেজরের বাসায়,
একটি সুরক্ষিত অজ্ঞাত জায়গায়। এসব জায়গায় চলে ট্রেনিং, পরিকল্পনা বৈঠক, অংশ নেয় 70 থেকে 100 জন করে নির্বাচিত ক্যাডার। মামলাটি এখন বেসামরিক পুলিশ বিভাগের তদন্তনাধীন। এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক প্রশ্ন। সশস্ত্র বাহিনীর ভেতরেও কি শেখ হাসিনার অনুগত কিছু অংশ এখনও সক্রিয়? বাসভবনের বারান্দায় কাঠের চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা নারী। তার চোখ দুটি রক্তবর্ণ হয়ে আছে রাগে, অপমানে আর অপূর্ণ প্রতিশোধের তাপে। তিনি শেখ হাসিনা। কেউ তাকে আজ আর প্রধানমন্ত্রী বলে না, কিন্তু তিনি এখনও নিজেকে বাংলাদেশের একমাত্র নিয়তি হিসেবে ভাবেন। সেনাবাহিনীর বিরুদ্ধে তার সেই পুরনো বিদ্বেষ এখন পরিণত হয়েছে এক ভয়ানক সংকল্পে। 5 আগস্টের সেই গণ অভ্যুত্থানের দিনটিতে যখন তিনি ঢাকার পতনের মুখে পালিয়ে যান, তার ঠিক আগের রাতে তিনি নাকি চিৎকার করে বলেছিলেন, সেনাবাহিনী যদি তখন মাঠে নামত, আমার কিছু হতো না। তারা কেন মানুষ মারে না, কেন গুলি চালায় না? তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সেনাবাহিনী তাকে বাঁচাতে পারেনি, তাই তারা তার প্রতিশোধের লক্ষ্য। আর এই প্রতিশোধের প্রকল্প শুরু হয়েছে দিল্লির ছায়াতলে বসেই। ভারতের গোয়েন্দা সংস্থার এখন তার একমাত্র ভরসা। একের পর এক পরিকল্পনা আঁকছেন তিনি, কিভাবে ঢাকায় ফিরে গিয়ে সেনাবাহিনীর ভিতর ছড়িয়ে থাকা বিভ্রান্ত অফিসারদের ব্যবহার করে পুরো স্ট্রাকচারটাই ধ্বংস করে দেওয়া যায়। একজন মেজর সাদেক ধরা পড়েছেন আমার দেশের অনুসন্ধানে, কিন্তু কে জানে কত শত সাদেক এখনো ছড়িয়ে আছে ক্যাম্প, ব্যারাক আর অধীনস্থ কক্ষগুলোতে। গোপন চ্যানেলের অর্থ যাচ্ছে, বার্তা যাচ্ছে, পরিকল্পনার নকশা যাচ্ছে। ঢাকার কোনো এক গলির ভেতরে কোনো এক কফি শপে হয়তো এখনো কেউ হাসছে সেনাবাহিনীর পতনের কল্পনায়। হয়তো সেই হাসিটাই ফিসফিস করে পৌঁছে যায় দিল্লির নির্জন কক্ষে শেখ হাসিনার কানে, আর তিনি ছায়ার নিচে বসে সেই হাসির প্রতিধ্বনি শুনে জবাব দেন, আমি এখনো শেষ হইনি। ওনারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন, মিটিং করেছিলেন 400-500 লোক নিয়ে, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য। আমরা যতটুকু জানতে পেরেছি অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছেন। এই এজেন্সি হিসেবে কাজ করে ব্লক অপারেশন ঢাকা ব্লকের বসুন্ধরার নিকটবর্তী কনভেনশন হলে, কেবি কনভেনশন হলের যে গোপন ষড়যন্ত্র, গোপন প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি এই মেজর, তার স্ত্রী যিনি মূল কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন, তাকে 8 নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে। এই মামলাটা মূলত ধমভুক্তিকারী হাসিনা পালায় না, এদেশে বসবাস করে, এদেশের খেয়ে, এদেশের সব ধরনের সুবিধা ভোগ করে যারা এদেশের বিরুদ্ধে দিনের পরে দিন, বছরের পর বছর ষড়যন্ত্র করছেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে এরপরে জনসম্মুখে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির মুখাপেক্ষি করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশ একটা সুন্দর দেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করবে, প্রত্যেকের স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে, এটাই স্বাভাবিক। সেইখানে কিছু আওয়ামী লীগের দোসররা তারা চায় এখনও তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলায় ফিরিয়ে আনার জন্য। তারা দেশের মধ্যে নানান ষড়যন্ত্র এবং নানান অশান্তি সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত তারা এর পিছনে ষড়যন্ত্র করিয়ে যাচ্ছেন। দর্শক, প্রশাসন সজাগ দৃষ্টি রেখে চিরুনি অভিযান করে এদেরকে অতি দ্রুতই গ্রেফতার করবেন, আইনের আওতায় আনবেন এবং এদেরকে শাস্তি দিবেন। এটাই আমাদের দাবি এবং এটাই আমরা দেখতে চাই। যারা এ ধরনের সরকারি চাকরিজীবী করেও যারা এখন আওয়ামী লীগের দালালি করেন, আওয়ামী লীগের পক্ষে সাফাই গান এবং তাদের সহযোগিতা, তাদের সাপোর্ট করতেছেন, তাদেরকে সব ধরনের ক্ষমতা থেকে বঞ্চিত করে, বহিষ্কার করে তাদেরকে শাস্তির মুখাপেক্ষি করতে হবে। এটা বাংলার জনতার দাবি। দর্শক, আপনারা জানেন যে এই সেনাবাহিনীর প্রধান মেজর সাদিক, তিনি গোপনে আওয়ামী লীগদেরকে ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে করে দেশের মধ্যে নানান অশান্তি বিরাজ করা যায়, যাতে করে দেশের মধ্যে একটা হই হুল্লোড়, একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করা যায়। এটাই তাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যাতে করে তারা আবারও ক্ষমতায় আসতে পারে, ক্ষমতায় বসতে পারে। তাদের পরিকল্পনা এটাই যে তারা আবারও ক্ষমতায় আসবে, তারা আবারও ক্ষমতার আসন গ্রহণ করবে। সুতরাং এদেশের মানুষ বুঝে ফেলেছে যে আওয়ামী লীগরা কত বড় স্বৈরাচার এবং তারা কত বড় দোষক, যে তারা নির্বিচারে হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছে, গুলি করে আমাদের ছাত্র ভাইদেরকে এবং নিরীহ মানুষদেরকে তারা তাদের ক্ষমতার জন্য, তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা এ ধরনের দুর্নীতি, এ ধরনের খুন, গুম সহ নানান
অন্যায় অপরাধমূলক কাজ তারা করেছে। দর্শক, এজন্য এখন থেকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, এখন থেকে আমাদের প্রতিবাদ করতে হবে, তীব্র নিন্দা জানাতে হবে, যাতে করে যারাই এ ধরনের অন্যায় অপকর্ম কাজ করবে, স্বৈরাচার হয়ে উঠবে, সাধারণ নিরীহ মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, সুতরাং তাদেরকে আমরা কোনোভাবেই ক্ষমতার আসনে বসাতে দেব না। একজন সৎ মানুষ, একজন ভালো মানুষকে আমরা ক্ষমতায় দেখতে চাই এবং তার অধীনে সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, ভালো থাকবে, এটাই বাংলার জনতার দাবি। দর্শক, আপনার যদি এ বিষয়ে কোনো মন্তব্য থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।